এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর, বাংলাদেশ তো বহু পরের কথা, পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই। একজন মানুষকে, আমি নিজে আমার কথা বলি, আমার বন্ধু হোক, আমার ভাই হোক, আর যেই হোক, আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসবো, এই সাহস বোধহয় আমার হবে কিনা আমি জানি না। এটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে। এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গিয়েছে, আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়ে, যে ওই সময় কি হতো, জুলাইয়ের ওই সময় যে মানুষ যখন যেত, একজন মা তার সন্তানের মাথার খুলি তার হাতে করে নিয়ে গিয়েছে, যে স্যার আমার 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 এই সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে, ওর নিঃশ্বাস ছিল নাকি তখনও, বলছে এটা ই করে দেন। আর আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন, বাংলাদেশে আজকে নিউজে এসেছে। তো সেখান থেকে আবার ওই যে খাতাটা, আমার যে ভর্তির যে ইয়েটা থাকতো, এটা কি বলে, মানে লগবুকটা, রেজিস্টারটা আবার গোয়েন্দা সংস্থার লোকজনকে ডাক্তারদের কাছ থেকে নিয়ে আসছেন, যে কারণে সঠিক তথ্যটা ডাক্তাররাও জানেন না যে কি পরিমাণে মানুষ মারা গিয়েছেন, আহত হয়েছেন। এটাই তো বাংলাদেশের ইতিহাস। তো 24-কে এত ছোট করে দেখে, আমরা 71-এর সাথে মিলাইতে চাই না, কিন্তু 24-কে যারা ছোট করে দেখে, এইটাই বাংলাদেশের মুক্তি। ওই সময় আমাদের স্বাধীন হয়েছিল দেশ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে জল অনেকটাই ঘোলাটে। নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, কিন্তু জামাতের যে অবস্থান, বিএনপির যে অবস্থান, এনসিপির যে অবস্থান, সবকিছু মিলিয়ে একটি রাজনৈতিক জটিলতায় অনেকেই মনে করছেন যে নির্বাচন হয়তো হবে না। আদৌ কি নির্বাচন হবে? ডক্টর ইউনূস কি একটি সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবেন? কারণ ইতিমধ্যে এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলে দিয়েছেন যে কোনো নির্বাচন হবে না। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, পাশাপাশি আওয়ামী লীগ তার ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার জন্য এখন সুশীল সমাজ শিল্পীদের উপর ভর করেছে, এবং এবারের 15 আগস্টের জনগণ প্রত্যাখ্যান করলেও দেখা যাচ্ছে যে শিল্পীরা মোটামুটি ফেসবুক ফিড ছয়লাভ করে ফেলেছে মুজিব বন্দনায়। তো এই বিষয়গুলো ধরেন অনেক কৌশলে যাচ্ছে হাসিনার দল, পলাতক হাসিনার দল। তো সব মিলিয়ে আমরা একটা আজকে আলোচনা করব। আমাদের অতিথি কাউকে স্পেশালি পরিচয় করানোর কিছু নাই, সবাই আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। জনাব পিনাকি ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালোবাসা। ইলিয়াস, আপনি আনমিউট করেন। ইলিয়াস হোসেন আমাদের আরেক অতিথি। ঈদ মোবারক। ইলিয়াস, আপনাকে ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। 1 বছর পার হয়ে গেছে হাসিনার এই চট করে ঢুকে যাওয়া, চট করে ফিরে আসা, হ্যান্ড করেঙ্গা ত্যান করেঙ্গা, মোটামুটি এগুলো এবারে 15 আগস্টে যে অবস্থা দেখলাম আর কি, তাতে তো ধরেন মানে বলাই যায় যে ঈদ মোবারক, মানে একটি ফ্যাসিবাদী দল বিদায়ের পথে, বা বিদায় অলমোস্ট শেষ আর কি, অলমোস্ট শেষ। তারা হয়তো এখন একটা চোরাগুপ্তা অনেক কিছু করার চেষ্টা করবে। তো আমরা এই প্রসঙ্গটা আসছি দাদা, আওয়ামী লীগের ফ্যাসিবাদ এবং এই প্রসঙ্গটা আসছে, কিন্তু প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই, যে নির্বাচনী একটি অনিশ্চয়তা। এনসিপির ওই নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের পরে বিষয়টা আরো বেশি আলোচনায় আসছে। জামাত তার অবস্থানে পিআর লাগবে, এনসিপি তার অবস্থানে, এর মধ্যে আবার ধরেন জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রায় 60 জন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা নেতা ছিলেন তাদের বক্তব্য, তারা 4 দফা দাবি দিয়েছে, নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, এরকম 4টা দাবি আছে তাদের। তো সব মিলিয়ে আপনার কি মনে হয় নির্বাচন আসলে কোন দিকে? ডক্টর ইউনূস কি সক্ষম হবেন এই পরিস্থিতিগুলো মোকাবেলায়? প্রফেসর ইউনূসের প্রশাসনের সক্ষমতার ব্যাপারে তো প্রশ্ন আছেই, আর যেটা আমারও আছে, যে আদৌ তিনি প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন কিনা। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, পুলিশ বাহিনীর যে অবস্থা, তার পুলিশ বাহিনীর যে ইন্টারনাল মোটিভেশনের যে অবস্থা, সেটা সবকিছু মিলে নির্বাচন অনুষ্ঠানের মতো প্রস্তুতি উনার আছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয়। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রফেসর ইউনূস নির্বাচনের যেই ডেডলাইন দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো যে ডেডলাইনটা মেনে নিয়েছে, সেই ডেডলাইনকে সামনে রেখেই আমাদের আগানো উচিত, এবং সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, যেন নির্বাচনটা নির্বিঘ্নে
ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হয়ে যায়, সেটা আমাদের সকলের চাওয়া উচিত। কিন্তু এটা আসলে করতে পারবেন কিনা এটা আমি জানি না। এটা কিভাবে এগোবে, সামনের দিনগুলোতে কিভাবে এই পরিস্থিতিটা অগ্রসর হবে, সেটার উপরে ডিপেন্ড করবে যে উনি আসলে এটা এগোতে পারবেন কিনা। প্রথম যে বিষয়টা নিয়ে ওনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে যে উনি কিভাবে নির্বাচনটা করবেন। আমার একটা প্রস্তাব ছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেটা হচ্ছে যে নির্বাচন যদি আমি একই দিনে সারা দেশে করতে চাই, সেটা প্রবাবলি সম্ভব হবে না। আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে 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 তাহলে আমি আমার রিসোর্সটাকে, আমার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম, নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম, প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম। আমি সেখানে সর্বাঙ্গ সুন্দরভাবে সেই নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্সগুলো রেখে দিলাম, তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম। এইভাবে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়াতে এভাবে ইলেকশন হয়, তাহলে হয় আমাদের আমাদের নির্বাচনটাকে আমরা শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়তো করতে পারবো। আমি জানি না এই পরিকল্পনা ওনারা নিচ্ছেন কিনা। আমি একমাত্র দেখি যে নির্বাচন সম্ভব যদি ধারাবাহিকভাবে বিভিন্ন সেন্টারে এইভাবে নির্বাচন করে একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচন করে নির্বাচনটা সম্পন্ন করা যায়। কারণ আমাদের যে নাম্বার অফ সেন্টার আর আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা, এই দুইটা তো এক না। মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো 2 জন বা 3 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী সমিতির সদস্যদেরকে দিতে পারবো। তাহলে তারা কি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে? এটা সম্ভব? এটা তো সম্ভব হবে না। এবং দাদা বাস্তব অবস্থায় আমি যদি দেখি যে ইলেকশন কমিশন, মানে আমি তো দেখছি যে তারা ড্রোন কিনবেন নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণের জন্য, তারা বডি ক্যাম কিনবেন, মানে খরচের ধান্দা। আর এটা কি হবে? আপনি ড্রোন দিয়ে দেখলেন আর কি, দেখে কি করবেন, কি হলো, মানে আপনি বডি ক্যাম দিলেন আর কি, তারপরে কি, মানে এটা তো ধরেন এখন যে অবস্থা। তো এটা নিয়ে আমরা আসি। ইলিয়াস, আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের এই নির্বাচনের সক্ষমতা বা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন, পরিস্থিতি কি? কোন ভাই ধরেন নির্বাচন নিয়ে এক একজন এক এক কথা বলে। আপনি নির্বাচন ছাড়া ডক্টর ইউনূস কি সারা জীবন থাকবে ক্ষমতায়? মানে এটা তো শেখ হাসিনা না, তাই না? এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন ছাড়া বাংলাদেশে থাকার চেষ্টা করবে। ডক্টর ইউনূসের তো সেই ইচ্ছা নাই। অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে, আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না। বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি। এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর, বাংলাদেশ তো বহু পরের কথা, পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই। একজন মানুষকে, আমি নিজে আমার কথা বলি, আমার বন্ধু হোক, আমার ভাই হোক, আর যেই হোক, আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসবো, এই সাহস বোধহয় আমার হবে কিনা আমি জানি না। এটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে। এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গিয়েছে, আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়ে, যে ওই সময় কি হতো, জুলাইয়ের ওই সময় যে মানুষ যখন যেত, একজন মা তার সন্তানের মাথার খুলি তার হাতে করে নিয়ে গিয়েছে, যে স্যার আমার 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 এই সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে, ওর নিঃশ্বাস ছিল নাকি তখনও, বলছে এটা ই করে দেন। আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন, বাংলাদেশে আজকে নিউজে এসেছে। তো সেখান থেকে আবার ওই খাতাটা, আমার যে ভর্তির যে ইয়েটা থাকতো, এটা কি বলে, রেজিস্টারটা আবার গোয়েন্দা সংস্থার লোকজনকে ডাক্তারদের কাছ থেকে নিয়ে আসছেন, যে কারণে সঠিক তথ্যটা ডাক্তাররাও জানেন না যে কি পরিমাণে মানুষ মারা গিয়েছেন, আহত হয়েছেন। এটাই তো বাংলাদেশের ইতিহাস। তো 24কে এত ছোট করে দেখে, আমরা 71-এর সাথে মিলাইতে চাই না, কিন্তু 24কে যারা ছোট করে দেখে, এটাই বাংলাদেশের মুক্তি। ওই সময় আমাদের হাফ স্বাধীন হয়েছিল দেশ, এখন পূর্ণ স্বাধীনতা পেয়েছি আমরা 24-এর মাধ্যমে। একটা ইন্টারাপ্ট করি ইলিয়াস, একটা ইন্টারাপ্ট করি। আমরা 71-এর সাথে মিলাতে চাই না কেন? না 71-এর মানে উঠে গেলে অনেক তর্ক আসবে, যেহেতু এখানে ধরেন এই স্বাধীনতা যুদ্ধটাকে যেভাবে করা হয়েছে, ডক্টর ইউনূসও যদি চাইতো, গত 1 বছরে কি সম্ভব ছিল না দাদা, যে আমাদের কতজন মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, কতজন শহীদ হয়েছে, কতজন ধর্ষিত হয়েছে, কার কার আজকে না বললাম কার কার আব্বারা হচ্ছে পাকিস্তানি মিলিটারি, এটা তো আমাদের খুঁজে বার করা দরকার। পাকিস্তানি মিলিটারিদের ঘরে কাদের কাদের পয়দা হওয়া,
এটা জানা দরকার না? এটা জানুক, আমাদের জানাক, আমরা চাই তো জানাক। মানে এটা হাসি তামাশার বিষয় না। 2 লক্ষ মা বোনের ইজ্জত, এটা বিশাল আকারের একটা অভিযোগ। আপনি সেটা করেন, খুঁজে বের করেন, আমরা তো চাই। তো সেটা তো সম্ভব না, আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা, করবে কিনা, কেউ তো করে না। ইলিয়াস, মানে আমার আগামী কালকে একটা বোমবাস্টিং এপিসোড আসবে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে। আমি এটা এখনই বলতে চাই না স্পয়লার দিয়ে। আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে আমাদের অনেকের চোয়াল খুলে পড়ে যাবে আর কি। হ্যাঁ, এবং আমাদের সমস্ত রেকর্ডই আছে। হ্যাঁ, সমস্ত রেকর্ড আছে। এটা করা খুব জরুরি, এটা খুব করা জরুরি। আমি বাংলা এডিশনকেও বলেছি যে প্রতিটা জেলায় জেলায় গিয়ে এই পুরো খোঁজ নিয়ে আসতে, এবং যাদের কথা বলা হয়েছে যে যারা ধর্ষণ হয়েছে, তারপর অনেক মানুষ মারা গিয়েছে বলা হচ্ছে, এই জায়গাগুলো আসলে কতটা সঠিক, কিভাবে ইতিহাসকে দূষিত করা হয়েছে, এই জিনিসগুলো আমার মনে হয় এই কাজগুলো করলে উঠে আসবে। যে কারণে বললাম যে ওই সময়টা না আসা পর্যন্ত আমরা 24-এর সাথে তুলনা করতে চাই না, কোনটা বড় কোনটা ছোট সেটা। আমার জন্য 24ই সব, আমার জন্য 24ই স্বাধীনতা, আমার জন্য 5 আগস্ট হচ্ছে বিজয় দিবস। তো এটা আমি মানতে চাই। এখন যারা দেখেছেন 71, তারা বলতে পারবেন কতটা যুদ্ধ হয়েছিল সারা দেশে। আমি ইলিয়াস একটা খুব বেসিক একটা তর্ক হাজির করতে চাই। মানে বাংলাদেশের মানুষ স্বাধীন হতে চায়, এটা যদি 1971-এর আকাঙ্ক্ষা হয়ে থাকে, তাহলে ইন্ডিয়া এসে আমাদেরকে স্বাধীন করে দিয়ে যেতে পারে কি? না, সেটা তো পারে, করে দিয়ে যেতে পারে। এক দেশ আরেক দেশকে সহযোগিতা করলে করতে পারে না, এক দেশ মানে আমাকে আরেকজন স্বাধীন করে দিয়ে যেতে পারে না। আমি বলছি যে তারা যদি সহায়তা দেয়, সামরিক সহযোগিতা দেয়, সেটা ঠিক আছে, কিন্তু তারা তো বলছে যে এটা হচ্ছে তাদের সাথে যুদ্ধ। তারা তো বলে না আমরা বাংলাদেশকে স্বাধীন করতে। তারা 15 আগস্টে তারা এই কি বলে এই 16 ডিসেম্বর ইন্ডিয়া আমাকে স্বাধীন করে দিয়ে যদি যায়, সেটা স্বাধীনতা না। আমার খুবই মৌলিক একটা প্রশ্ন, ভারত যদি আমাকে স্বাধীন করে দিয়ে যায়, সেটা আমার স্বাধীনতা না? দাদা ওইটা আপনি আরো পিন পয়েন্টে বলতে পারেন যে আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর, ওই দিন আমাদের দেশ স্বাধীন হলো। ওই 16 ডিসেম্বরের অনুষ্ঠানে আমার দেশের কে ছিল? একজনের নাম বলেন। ছিল না কেন? এটা কিসের আমার স্বাধীনতা? আমরা অন্য তর্কে চলে যাচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা হয়তো অন্যদিন আরো বিস্তারিত পরিসরে বসতে পারি প্রস্তুতি নিয়ে। আমার মনে হয় যে আমরা আজকে করতে হবে, এটা করতে হবে, এটাকে খুব সহজে যেভাবে সামারাইজ করা যেতে পারে সেটা হচ্ছে যে, ধরেন আমি মনে করি অনেক মানুষের এটা নিয়ে, আমি নিজে আমার সত্যি কথা বলি, আমি যতদিন পর্যন্ত ধরেন ইভেন 2012 সাল পর্যন্ত এই গণজাগরণ মঞ্চের পর থেকে অনেক কিছু দেখছি, বুঝছি, কিন্তু এর আগ পর্যন্ত আমার ভেতর একটা ছিল যে পাকিস্তানিরা এত বদমাইশ ছিল, এত পরিমাণে মানুষকে আমাদেরকে মারলো, এত মা বোনকে, মানে 30 লক্ষ আর 2 লক্ষ শুনতে শুনতে একদম ছোট থেকে বড় হয়েছে। কিন্তু আমি খুব স্বাভাবিক একটা ইকুয়েশনের দিকে যাই। ধরেন আমি মনে করি যে 30 লক্ষ মানুষ মারা গিয়েছে। 30 লক্ষ মানুষ যদি মারা যায়, তাহলে 30 লক্ষকে আমি 68,000 ভাগ দেই। 68,000 দিয়ে ভাগ দিলে এক এক গ্রাম প্রতি কয়জন করে পরে আপনি হিসাব করেন। আপনার গ্রাম। তবে ইলিয়াস, আমি আপনাকে একটা বিষয় অ্যাড করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন দলিল, কিন্তু মৃতের সংখ্যা 3 লক্ষ কিন্তু মেনশন করা আছে। 3 লক্ষ, এটা একেবারে ওদের 3 লক্ষ যদি মিলাই দিতে পারে, 3 লক্ষ যদি মিলাই দিতে পারে, কান কেটে আমি কুত্তাকে খিলাবো, বগুড়ার ভাষায় বললাম আর কি। আমরা এই প্রসঙ্গটা নিয়ে আরেকদিন অন্যদিন একটু বসি, বিস্তারিত কোথায় কি তথ্য আছে এটা আলোচনা হওয়া দরকার। তো দাদা, আমরা যদি এই নির্বাচন প্রসঙ্গে যদি একটু আবার থাকি, যে ধরেন আমরা দেখছি যে জামাতে ইসলামী ধরেন পিআর নিয়ে কিন্তু একটা স্ট্রিক্ট অবস্থানে চলে গেছে, যে তারা কোর্টে যাবে, তারা এটা মানবে না, ওইটা মানবে না। জামাতের সঙ্গে এনসিপিও অনেকটাই একমত। তো জামাত কি কোন ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে? মানে ধরেন যে আপনি আমরা 86 একটা ঘটনা দেখলাম, 91-তে বিএনপির সঙ্গে জোটবদ্ধ ছিলেন, 96-তে এসে আবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামলেন, গত 16 বছর ধরে একসঙ্গে আন্দোলন করলেন। বিএনপি জামাত একটা মানে প্রবাদ, মানে প্রেজ ওয়ার্ড হয়ে গেছিল না, যে
আমাদের একটা ইয়ের মতো। তো এখন এসে দেখা গেল যে ইয়ের পর পরই দেখা গেল যে দুজনের মধ্যে বিশাল দ্বন্দ্ব। তো মানে বিএনপি ভুল করছে, জামাত ভুল করছে, মানে আহ, এটা তো হওয়ার কথা ছিল না আর কি, না যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা, এদের মধ্যে একটা ঐক্য দরকার ছিল। হঠাৎ করে কোথায় খেলা হচ্ছে, কি মনে করেন আপনি? না, এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন। আপনি যদি পিআর এর প্রশ্নটা বলেন, পিআর প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে, এবং আমি পিআর ইস্যু নিয়ে 2টা এপিসোড অলরেডি করেছি। আমি আরেকটা এপিসোড রেডি করছিলাম, জাস্ট মায়া করে করিনি, কারণ এই এপিসোডটা রেডি করলে জামাত ইসলামের লোকের খুব মাইন্ড করবে আমার উপরে আর কি। কারণ আমি যদি ওই এপিসোডটা করতাম, তাহলে জামাতে ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো। মানে পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে, একটা সিরিয়াস ডিজাস্টার হবে। আমরা অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে, এরপরে আবার এই পিআর একটা সিরিয়াস ডিজাস্টার হবে, মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে। হ্যাঁ, এখন যদি যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি পিআর এর পক্ষে দাঁড়ায়, তাহলে তো আমাকে আবারও এক গোয়ে হয়ে এক রোখা হয়ে এই পিআর এর বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে। হ্যাঁ, এবং আমার এপিসোড কিন্তু রেডি। আমার বিশ্বাস জামাতে ইসলাম পিআর জিনিসটা বুঝেইনি ঠিক মতো। আমি সরি টু সে যে এই বিষয়টা বুঝেনি, এবং এই পিআর করার ক্যাপাসিটি বাংলাদেশের ইনস্টিটিউশনালি নাই। এটা এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম। এটা আমি বাদ দিলাম, এটা কমপ্লেক্সিটির ইস্যুটা বাদ দিলাম। ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোনো না কোনো ভাবে, কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে, বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে। এই বিষয়টা ওনারা বুঝতে পারতেছেন না। এত বিজ্ঞ রাজনৈতিক দল ওনারা যে কেন বুঝতে পারতেছেন না আমি এটা জানি না। আপনি দরকার হলে ওনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে, যদি মনে করেন। আমি কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম। আমি ওই রকম চুটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা নিয়ে আলাপ করবো না। শীর্ষ নেতাকে ডাকেন, পিআর পদ্ধতি নিয়ে ডাকেন, আমি ডিবেট করতে, প্রকাশ্যে লাইভে ডিবেট করতে রাজি আছি। কিন্তু এদের জামাতকে আবার কোন ঐতিহাসিক ভুলের দিকে যাচ্ছে, যেটা 86-96-তে হয়েছে বা 71, মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত, মানে কেমন যেন একটা রাইট টাইমে এসে রাইট ডিসিশন নেওয়া বা রাইট স্রোতের পক্ষে থাকা, মানে কেমন যেন তারা ইয়ে করে। এবারও কি এরকম কিছু হচ্ছে, ঐতিহাসিক কোন ভুলের দিকে যাচ্ছে মনে করেন? মানে রাজনৈতিক দলগুলো তো ভুল করেই, এটা তো সব দলেরই তো ভুল থাকে, রাজনৈতিক ব্যক্তি হিসেবেও আমাদের ভুল থাকে। কিন্তু এই পিআর পদ্ধতি নিয়ে যদি মূলামূলি করে শেষ পর্যন্ত জামাত কিছু অ্যাচিভ করতে চায়, আমি এটা মনে করব যে এটা আরেকটা রাজনৈতিক ভুল হবে, বড় ধরনের রাজনৈতিক ভুল হবে, এবং এটা জামাত পরবর্তীতে স্বীকার করবে, করতে বাধ্য হবে। কারণ এর ফলে বাংলাদেশ যে জায়গায় যে দাঁড়াবে সেটার দায় তো তখন তাহলে জামাত ইসলামকে নিতে হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক। তা তো না। কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে, তাই না? কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে 12% মানুষ বিএনপি কে ভোট দেবে, 10.5% মানুষ জামাত ইসলামীকে ভোট দেবে, 3%-এর মতো মানুষ এনসিপি কে ভোট দেবে, 7%-এর মতো মানুষ, 7.3%-এর মতো মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। আপনি সব ভোট যদি এক করেন, তাহলে দেখবেন যে 63% মানুষ এগুলো কোনো রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নাই, তাদেরকে ভোট দিতে চায় না, ঠিক করেনি যে তাদেরকে ভোট। তাহলে রাজনৈতিক দলগুলো এত হ্যাডম কেন দেখায়? তাহলে কোথায় রিপ্রেজেন্টেশন এই 63% মানুষের? তাদের কথা তো শুনতে হবে। বুঝলাম যে মানে জামাতে ইসলামীর একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে, আমাদেরকে আপেলটা দেখাক। আমরা কথা বলি, আমরা তো জামাতে ইসলামীর শত্রু না, আমরা বিএনপিরও শত্রু না। তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক, আমরা একটু নেড়ে চেড়ে দেখি, একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ, মিষ্টি কিনা, কচকচে কিনা। তো আমি যেটা বলবো সেটাই করতে হবে। কেন? ওয়াই? জনগণের সাথে তো এনগেজ হতে হবে, আমাদেরকে বোঝাতে হবে তো। মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি, 63% মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি। তাদের সাথে এনগেজ হতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। এমনকি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ, তাদের সাথে কথা বলুক। আপনি, আমি, কনক, আমাদের 3 জনের সাথে কথা বললেও তো একটা সেকশন অফ পিপুলকে তারা কভার করতে পারে, পারে না? এখন তারা বলতে পারে আপনারা কি রাজনৈতিক দল, মানে আপনারা যে রিপ্রেজেন্ট করেন তার গ্যারান্টি কি? মানে
আমরা যদি জনগণের কণ্ঠস্বর নাই হইতাম, আমাদের পাছায় লাথি দিয়ে পাবলিক চলে যেত, পরের দিন চলে যেত। ওটা এমনিতেই দেখা যায়, আমাদের ভিডিওর ভিউয়ে দেখা যায়, আমাদের সাবস্ক্রিপশনে দেখা যায়, আমার ফেসবুকের লেখায় দেখা যায়। পাবলিক এমনি দেখাই দিত যে আমরা এদেরকে চাই না, এদেরকে পছন্দ করি না, আমরা এদের সাথে নাই। কারো মনে না হলে এটা সরাসরি বলুক, তারপরে দেখা যাবে না। হ্যাঁ, সেটাই না, এখানে ধরেন এই জরিপটা কিন্তু আরেকটা জিনিস ইন্ডিকেট করছে যে একটা সময় ছিল না যে এবার ধানের শীষের জোয়ার, এবার দাড়িপাল্লার জোয়ার, এবার নৌকার জোয়ার, অর্থাৎ মার্কা থেকে মানুষের মন সরে গেছে কিন্তু একদম এটা কিন্তু। তো মানে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরও চিন্তা করার বিষয় আছে, কিন্তু এই মুহূর্তে ধরেন বিএনপি, জামাত, এনসিপি এই যে এতদিন ঐক্যবদ্ধ থেকে হঠাৎ করে তারা কেন এত বিভাজিত হয়ে পড়লো, এটাও কিন্তু একটা মানে প্রশ্ন জনগণের কাছে। ইলিয়াস, আপনি কি মনে করেন এই যে জামাত কি কোনো ঐতিহাসিক ভুল করতেছে আবারও, বা এই যে বিভাজনটা? দাদা তো ওই অ্যাঙ্গেলের কথা বললোই, আমি ওইটাতে আর না যাই, আমি একটু ঐক্যের কথা বলি ভাই। হচ্ছে যে প্রথমেই 15ই আগস্টে বিএনপির এবার যে ভূমিকা ছিল, এটার জন্য বিএনপি কে অনেক ধন্যবাদ। এই একই ধরনের ভূমিকাটা জামাত ইসলামও নিতে পারতো। আমার বিশ্বাস যে তারা মাঠে ছিল, কিন্তু সরাসরি কেন আসেনি সেটা আমরা জানি না। একটা কথা পরিষ্কার করে বলি, এই 5ই আগস্টের ঠিক আগের দিন রাতেও আপনারা জেলখানায় আপনাদের নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছেন, কোনো দল এখানে ছিল না। আমরা ওই রাতে সারা রাত, আমার মনে আছে তার আগের 2-3 রাত, যে রাতে আমি হারুনের ভিডিওটা ছাড়লাম, ওই রাত থেকে আমি আর ঘুমাইতে পারি না। আমি জানতাম যে এই হারুন, এবার যদি এটার কোনো পরিবর্তন না হইতো, হারুন আমার পুরো বংশ নির্বংশ করে ফেলতো। আমি ঘুমাইতে পারিনি। তো আমরা সবাই তখন মানে একদম চাতক পাখির মতো দেশের দিকে তাকিয়ে থাকতাম যে বিএনপি, জামাত কারা কি করবে। মানে আপনাদের ভেতরে তো আমরা কোনো বিভাজন দেখি নাই। হঠাৎ করে এখন আমি যেটা লক্ষ্য করছি যে সবার ভেতরে না, কিছু কিছু নেতাদের মাঝখানে খুব অতি উৎসাহী কথাবার্তা বলে তারা নিজেদের ভেতরে একটা বিভাজন তৈরি করছে। দেখেন ভাই, বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারে নাই, সেটা হচ্ছে একটা বলার মতো, তুলনা করার মতো একটা বিরোধী দল তারা তৈরি করতে পারে। অনেক চেষ্টা করেছে, সব শেষ নির্বাচনে তারা ড্যামিনি ভোট টোট দিয়ে তারপরে চেষ্টা করেছে, পারেনি। বিএনপি এবার যেটা পেয়েছিল, অত শক্তিশালী একটা বিরোধী দল পেয়েছিল। জামাত, এনসিপি তারা যদি বিরোধী দলে আসতো, সারা পৃথিবীর কাছে আমার মনে হয় বিএনপির জন্য এটা সবচেয়ে সুবিধাজনক একটা জায়গা থাকতো। ধরেন বিএনপিকে এতদিন ধরে জঙ্গিদের নেতা বলা হয়েছে, এই প্রথম আলো ডেইলি স্টার এরাই বানিয়েছে। এখন জামাত ইসলাম তো হুজুরদেরই দল, জামাত ইসলাম, তারপরে এইদিকে অন্য ইসলামী দলও তার সাথে আছে, এনসিপি। আর বাংলাদেশের মানুষ এমনিতেই 500 মানুষ এক জায়গায় হলে 150 মানুষের মাথায় টুপি থাকে। তো এটা দেখে বিএনপির বিরুদ্ধে যখন সামনে ক্ষমতায় আসার পরে আন্দোলন হতো, বিদেশিরা কি দেখতো যে হুজুরদের বিরুদ্ধে, আর হরতাল, মিটিং, মিছিল এইসব হলে মারামারি হইতো, পুলিশও একটু মারতো। ইয়েরা দেখতো যে ওকে ঠিক আছে, বিএনপি ইসলামী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সো ওই ট্যাবলেট আর বিক্রি করা যেত না যে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে গিয়ে ইসলাম বিরোধী দল, বা এরা ইসলামের যারা কথা বলে তাদেরকে পেটায়। এটা এই ন্যারেটিভ আর বাংলাদেশের কেউ তৈরি করতে পারতো না, বিদেশিদের কথা বলছি। সো সেই পয়েন্ট থেকে বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল পেয়েছিল, এবং সেই দল দিয়ে আমার মনে হয় তারা একটা নির্বাচন করতে পারতো। না, যদি ভালো না করতো 5 বছর পরে তারা বিরোধী দলে আসতো, সমস্যা কি? বিরোধী দলে তো এই দেশে অনেকেই ছিল, কোনো সমস্যা হয়নি। তো যখন ফ্যাসিজম এই দেশে মাথা চাড়া দিয়ে উঠলো, তখন হচ্ছে গিয়ে মানুষকে গুম হইতে হয়, খুন হইতে হয়, মানুষ কথা বলতে পারে না, ঘর থেকে ঘরে ঘুমাইতে পারে না, তো এগুলো হয়েছে, আমরা দেখেছি। এখন সেই জায়গার চাইতে আমার মনে হয় ভালো জায়গা আছে। আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আপনারা 2 জন আমার সাথে আছেন, কনক ভাই কালকে ফোন দিলাম, কনক ভাই বলছিল ইলিয়াস খুব খারাপ অবস্থা, গত মাসে খুব টেনে টুনে ঘর ভাড়া দিয়েছে। আমাদের এখনো ক্রাইসিস আছে, আমরা অনেক সমস্যার ভেতরে আছে। আমি আমার 2 ছেলেকে নিয়ে কালকে বাজারে গিয়েছি, মানে টার্গেটে গিয়েছে। যাওয়ার পরে আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে সে একটা খেলনা কিনেছে। খেলনা কেনার পরে তো আমার এই আপনার ওর যেই দামের জিনিসটা কিনেছে, ওর মাথায় কি কাজ করেছে আমি জানি না। যখন ক্যাশে এসছে তখন ও বলতেছে যে আব্বু এই ও না, আমার পকেট থেকে কিছু টাকা বের করেছে। তো আমার পকেটে প্রায় 7-8টা $100 নোট। ও তখন বললো যে আব্বু তোমার কাছে কত টাকা আছে?
ঠিক আছে, আমি বললাম যে এই যে 700, আমি বললাম কত ডলার দরকার তোমার, সব আছে, তুমি যেটা চাও সেটা, তাহলে আমি আবার দেবো। আবার গিয়ে সে কিনে এসে মানে হয়তো দেখেছে যে এই যে ক্রাইসিস যায় এগুলো নিজের চোখের সামনে দেখেছে, ওর মাথায় এটা কাজ করেছে। তো আমরা তো এখনো সমস্যার ভিতরে আছি। তারপরেও যদি জিজ্ঞেস করি, পিনাকিদার শরীর অসুস্থ, উনি বেড রেস্টে আছেন, হসপিটালে ছিলেন, এর মাঝখানেও যদি জিজ্ঞেস করি যে দাদা আপনার আমরা এখন কেমন আছে, আমার মনে হয় 5 তারিখের চাইতে 1000 গুণ ভালো আছে। এবং এই কথাটা বিএনপি এবং জামাতের এই যে নয়ন ভাই মাঝখানে একটা করলো, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। নয়ন ভাই, এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি নাকি তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি, এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এটার জন্য আপনাদের এই গত 15 বছর জেলখানায় ছিলেন। তো আপনি যদি বাঙালি হয়ে যান, মুসলমান না হইতে পারেন, তাহলে তো আপনি এই আন্দোলন যেটা করলেন এটা করার কোনো দরকার ছিল না। আপনি তো ভালো থাকতে পারতেন, আগে আওয়ামী লীগে যোগ দিতেন। বাঙালি হইলে তো সমস্যা, বাঙালি আমরা ভারতীয়। বিষয়টা হচ্ছে ওইটাই যে ধরো হাসিনা মুক্ত বাংলাদেশ, এটার থেকে বড় শান্তি আর বড় অর্জন আর কিছু হতে পারে না। এরকম একটা ফ্যাসিবাদ যে সরবে, বিএনপি হাসিনা পালাইছে, এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার 10-15 দিন সময় রেখেছে, আদৌ গেছে কিনা, আদৌ সম্ভব কিনা। এটা একই অবস্থা ভাই, একই অবস্থা আমাদেরও। কিন্তু আমি সেই কথাটাই বলছি যে বিএনপি এবং জামায়াত এই দুইটা দলের ভিতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনারা দুই দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না, যে কোনো একজনকে ক্ষমতায় যেতে হবে। আপনাদের ভেতরে অনেক কিছু হবে, মারামারি হবে, খুন হবে। এই দেশে হয়েছে রাজনীতি নিয়ে, ডিশ ব্যবসা নিয়ে প্রতি মাসে 2-4 জন মানুষ মারা যায়। সো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো গ্যাঞ্জামে মানুষ মারা যাবে, যুদ্ধ হবে, অনেক কিছু হবে। বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ, আমি আমার জায়গা থেকে, পিনাকির জায়গা থেকে বা কনক সাগরের জায়গা থেকে, সবার একটাই আমার মনে হয়, আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে 5 তারিখের পর কথা বলেছি কেন, আপনার বুকের ভেতর চিন করে শেখ মুজিবের জন্য, এই জন্য। অতএব আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জায়গাতে যদি আপনারা টাচ না করেন, অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন, একবার আপনারা আসবেন, একবার ওরা আসবে, বা এইভাবে চালান, তারপরেও ভালো থাকবেন। এখন কিন্তু কেউই ক্ষমতা নাই, বিএনপিও নাই ক্ষমতায়, আর জামাতও নাই। সো তারপরেও ভালো আছেন, অন্তত এইটুক ভালো থাকবেন, ঘরে ঘুমাইতে পারবেন, পুলিশ আপনার বাসায় যায় না, এখন গুম হওয়ার ভয় নাই, শেখ হাসিনার মতো তুলে নিয়ে যাবে না যে কোনো সময়। সো এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে শুকরিয়া করেন। এবং দুইটা দলই আপনাদের কাছে অনুরোধ, এই কাদা ছুড়াছুড়ি, এবং এনসিপি কেও বলবো যে কেউ কারোর বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন, ভোট হবে এই দেশে, ভোট নিয়ে কোনো ভয় নেই, ভোট হইতেই হবে। সো প্রস্তুতি নেন, ভোটে আপনাকে মানুষ ভোট দিবে, ভোট হবে কি হবে না এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। তো দাদা একটা প্রসঙ্গে যেতে চাই, মানে এনসিপি প্রসঙ্গের পরে আমি ইউনূস সরকারের প্রসঙ্গে যেতে চাই। তবে এনসিপির বিষয়টা আপনি কি দেখতেছেন? মানে ধরেন এরা মানে আমি আসলে এদের হিসাব মিলাইতে পারি না। ধরেন আমি যদি একটা কথা বলি, ধরেন আসিফ মাহমুদ যে কদিন আগে, ধরেন 1 বছর আগে, যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাবো, সে এখন পুলিশ প্রটোকলের মধ্যে তার ব্যক্তিগত অস্ত্র ক্যারি করতে হয়। তার তো সব জায়গায় সে প্রটোকলের মধ্যে, সিকিউরিটির মধ্যে, তারপরেও তার ব্যক্তিগত অস্ত্র লাগে। তারপর সে ধরেন এই যে হাঁসের মাংস খায়, নীলা হোটেল নাইলে ওয়েস্ট ইন্ডিজে খায়। মানে আমি বুঝলাম না আর কি, তাদের জুলাই সনদ ঘোষণা হয়, তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে। এতদিন পরে যে জুলাই সনদ হইলো, সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল। মানে জাতিসংঘ বলে 1400, ওনারা বক্তৃতায় বলে 2000, ওইখানে লেখা হয়েছে 1000। তো এই যে অবস্থাটা, মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে। কেউ বলতেছে এটা ঘুরাই দিবে, এটা উড়াই দিবে, হ্যান করবে, ত্যান করবে। জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব, তো এগুলো মানে সব মিলে কি মনে করে, মানে কি এনসিপি হয়েছে কি, এনসিপিতে কি ভর করছে? আমি কনক বোধহয় জিয়াউর রহমানকে নিয়ে যখন ইসমাইল পাটোয়ারি যখন একটা মন্তব্য করছিল, আমি আপনার এখানেই প্রথম এটা প্রতিবাদ করছিলাম, আমি বলছিলাম এটা খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এক্ষুনি প্রত্যাহার করা উচিত। আসিফ প্রসঙ্গে বলি আর কি, আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে, আসিফ কিছু করলে আমাকে এসে, আপনি কিছু বলেন। আসিফের বক্তব্যটা একটু শুনো নাকি আমরা, হাসির বক্তব্যটা?
না আমি শুনছি, আপনি দর্শকদের জন্য তো দেখাইতে এটা নিয়ে শুনেছেন। আলোচনা আমার মনে হয় মানে আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে এটা নিয়ে আলোচনা করছে, এটা আমি সিরিয়াস কিছু মনে করি না। ও খাওয়া দাওয়া করছে ভাই, আসিফ না, কি না, না, মেটার হচ্ছে মনে করেন যে আসিফ রহমান গুলিস্তানে যায় খাবে? না, মেটার হচ্ছে নীলা হোটেল এবং ওয়েস্টিন আর কি। এটা আচ্ছা আচ্ছা, আমি একটু বলি, মানে এটা আমার দর্শকদের, এটা ইলিয়াস জানে আর কি, মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা, যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি। মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি, ওকে যখন আমি প্রথম দেখলাম, ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি। হ্যাঁ, ও যখন আমার সামনে আসলো, আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি। আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কানতে শুরু করলাম। হ্যাঁ, এবং কান্না, এবং আসিফও ঠায় দাঁড়ায় থাকলো। আমি জানি না আমি কতক্ষণ কানছিলাম, বোধহয় 10-15 মিনিট কানছিলাম। আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে, আমি আপনাকে দেবো, ইলিয়াস, কনক। তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এমবডিমেন্ট, যে আমার কাছে আসছিল, যাকে আমি টাচ করতে পারছি, ছুঁইতে পারছি, ধরতে পারছি, ভালোবাসতে পারছি। তো একটা আমার সাথে, আপনারা জানেন যে আমি খুবই ইমোশনাল মানুষ, এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে। হ্যাঁ, খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে, এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না, প্রচন্ড বকাবকি করি। মানে এই ছাত্রদের মধ্যে 2 জন আমার বেশি বকাবকি খায়, প্রথম আসিফ আর নাম্বার 2 হচ্ছে হাসনাত।